morning. Good morning to all. Good morning, ma'am. 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 আচ্ছা, তাহলে এবার শুরু করা যাক। আওয়াজ পরিষ্কার আসছে আমার? কালকে তো কথা কেটে Yes, যাচ্ছে ma'am. তো। আসছে, ma'am. আচ্ছা, এখন অব্দি আসছে, ঠিক আছে। তাহলে আজকে সেশনটা শুরু করা যাক। কালকে একটা ইন্ট্রোডাকশনারি হয়েছিল। আজকে আমরা কাল লাস্ট টাইমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে স্ট্যাটাস অফ ইন্ডিয়া ইন টার্মস অফ এনভায়রনমেন্টাল কন্ডিশন কি হয় তার একটা এভরি ইয়ার সমস্ত দেশ 180টা কান্ট্রির মতো থাকে ইনভলভ, মিলে একটা সামিট হয়। সেখানে অ্যানালিসিস হয় যে কার কিরকম স্ট্যাটাস। 17টা গোল থাকে, মানে 17টা পয়েন্ট থাকে। 17টা পয়েন্টে কে কত মার্কস পেয়েছে প্রিভিয়াস ইয়ারের থেকে। আমি খুব সহজে বলছি, 17টা পয়েন্ট 180টা দেশ অ্যানালিসিস হয়, সেলফ অ্যানালিসিস করে দেখতে হয় যে প্রত্যেকটা গোল বা প্রত্যেকটা পয়েন্টে কে কত মার্কস পেয়েছে, সেই বুঝে আউট অফ 100 একটা স্কোর হয়। সেই স্কোর অনুযায়ী এই 180টা কান্ট্রি র্যাঙ্ক পায়। এবার বলো যদি ওই র্যাঙ্কটা দিয়ে কি হয়। র্যাঙ্কটা হচ্ছে প্রোগ্রেস অফ দ্যাট কান্ট্রি ইন লাস্ট 1 ইয়ার কি হয়েছে সেটা ভ্যারি করে। এটার উপর ইকোনমিক স্ট্রেংথ, জিডিপি, হ্যাঁ, শেয়ারের আপ ডাউন অনেক কিছু ভ্যারি করে। টাকার দাম ডলারের সাথে রেসপেক্টে এইসব এখানে ভ্যারি হয়। তো এরকম 17টা গোল আছে। 17টাই যে এনভায়রনমেন্টাল রেসপেক্টে এমনটা নয়, তার মধ্যে 2-3টেই আছে এনভায়রনমেন্টাল রেসপেক্ট। তো সেই অনুযায়ী কি স্ট্যাটাস, কি র্যাঙ্ক, সেটা আমরা দেখব। শুরু করছি। এই এখানে নেটওয়ার্ক ইস্যু আছে। এইটা হচ্ছে আমাদের আজকের বিষয়। দেখা যাচ্ছে আশা করি, স্ক্রিনটা পরিষ্কার। Yes, ma'am. এখানে Yes, ma'am. দেখা যাচ্ছে। ঠিক আছে। এইগুলো দেওয়ার অর্থ এটাই যে এগুলো যে শুধু মানে সাবজেক্টটার প্রয়োজনীয়তা বোঝাতে লাগে তা নয়, এগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামেও প্রশ্ন হিসেবে আসে, ঠিক আছে। কারণ যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড যে এক্সাম গুলো হয় গভর্নমেন্ট লেভেলে, চাকরির ক্ষেত্রে যে এক্সাম গুলো হয় যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট গ্রোথ অফ ইউর কান্ট্রি, এইসব ধরনের জিনিস পড়াশোনা করতে হয় একটু আপার লেভেলে, বিসিএস, টিসিএস, আইএস, এগুলোতে এটা খুব আসে। কারণ এর ওপর ন্যাশনাল গ্রোথ সবকিছু ডিপেন্ড করে। শুরু করি। একটা খুব প্রচলিত লাইন আছে, অনেকেই দেখে থাকবে, এটা খুব কমন, খুব পুরনো, যে নেচার প্রোভাইডস আ ফ্রি লাঞ্চ বাট অনলি ইফ উই কন্ট্রোল আওয়ার অ্যাপেটাইট। মানে এক সেকেন্ড একটু দাঁড়ান। হ্যাঁ, তো নেচার প্রোভাইডস আ ফ্রি লাঞ্চ বাট অনলি ইফ উই কন্ট্রোল আওয়ার অ্যাপেটাইট। এটা যিনি বলেছিলেন তার নামটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ফার্স্ট অ্যাটর্নি জেনারেল অফ, মানে ফার্স্ট নয়, অ্যাটর্নি, ওয়ান অফ দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইউএস পলিটিক্যাল ডিভিশনের। আর উনি ছিলেন ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটর
of US EPA, তলার লেখাটা একটু দেখো, US EPA, that means United States, তার একটা অর্গানাইজেশন আছে যার ফুল ফর্ম হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, EPA, US EPA। আমরা জানি জেনারেলি এই ধরনের পলিটিক্যাল বা ন্যাশনাল লেভেলের ম্যাটার গুলোতে সবচেয়ে আগে যে এই রাস্তায় নামে সে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি এটাও অনেক পুরনো। তার উনি ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন এট দ্য ইয়ার অফ 1970। মানে তখন থেকেই এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন, তার যাবতীয় রুলস রেগুলেশন এগুলো নিয়ে চর্চা শুরু হয়েছে। তো আজ আমরা যে পলিউশন, যে এফেক্ট, যে এতটা নিয়ে আমরা চর্চা করছি, এর মানে এই নয় যে এটার উপকারিতা বা অপকারিতা, পজিটিভ অর নেগেটিভ কনসিকুয়েন্সেস আমরা রিসেন্টলি ধরতে পেরেছি, আমরা আগেই ধরতে পেরেছি। তাই জন্য এই ধরনের ইপিএ প্রোটেকশন এজেন্সি এগুলো তৈরি হয়েছিল। তো এটা দেওয়ার অর্থ এটাই যে আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব এটা রুলড বাই এই ইউএস ইপিএ। ইউএস এর যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, এদের উদ্যোগেই এই সামিট বা যে কম্পিটিশনটা বললাম যে র্যাঙ্কিং হয়, 17 গোলস আছে, এটসেট্রা এটসেট্রা, এটা মূলত এরাই দেখে। এর সাথে পরবর্তীকালে এক এক করে কান্ট্রি তাতে অ্যাড হয়েছে, সবই ওই নিজেদের স্ট্যাটাস বাড়ানোর জন্য, যাতে জিডিপি রেট, টাকার রেট, এইসবে মানে ইকোনমিক গ্রোথের জন্যই মেনলি এরা এটা অ্যাড হয়। দাঁড়াও, আটকে গেল কেন স্ক্রিনটা, একটু দাঁড়াও। হ্যাঁ, ফার্স্ট চলে আসি কিছু জেনারেল পিকচার, এগুলো সবই আমাদের দেখা। তারপর আমরা এই গোলটার দিকে আসছি। ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে একটা খুব ভালো ইন্ডাস্ট্রি। এখানে একটা কথা বলি, ইচ্ছাকৃত আমি এই ইন্ডাস্ট্রির নাম বা কিছু দিইনি, বিকজ যখনই আমরা একটা প্রোস এন্ড কনস আলোচনা করি তখন কোনো একটা নাম উল্লেখ করলে তার উপর একটা দায়িত্ব বর্তায়। তো আমরা সেই ধরনের কোনো ডিসকাশনে তো যাইনি, আমরা জাস্ট আমাদের সিলেবাস ওরিয়েন্টেড যে নলেজ গুলো দরকার সেগুলোর জন্য বসেছি। তাই আমরা পার্টিকুলার কোনো কোন ইন্ডাস্ট্রি, কোন কান্ট্রি, এইসব নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি। তবে এটা ইন্ডিয়ার, যা হচ্ছে সব ইন্ডিয়ার। এটা একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের ছবি। থার্মাল পাওয়ার প্ল্যান্ট যাদের দেখার উদ্দেশ্য এটাই যে দিস চিমনিজ, দিস বয়লার্স আর রান 24 hours, 365 days। এদের কোনো ছুটি নেই, এদের কখনো বন্ধ হয়। আচ্ছা, কারুর একটা বোধহয় স্পিকার খোলা, আপনার কথাটা ইকো হচ্ছে। কারুর একজনের মাইক অন করা আছে, তার থেকে ফোন কলার বলে কারোর মাইক অন করা আছে। এক সেকেন্ড দাঁড়াও, দেখতে দাও। মনে হচ্ছে সমধি ভোটার বোধহয়। যাই হোক, বন্ধ হয়েছে আবার। না না, আমার মাইক যে যার একটু মাইক্রোফোনটা বাবা একটু খেয়াল রেখো, ইকো হলে একটু অসুবিধা হয়। এটা তখনই হয় যদি কেউ স্পিকারে শোনে। তো এই হচ্ছে আমাদের একটা বেশ কিছু ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডিয়ায় আছে। ইন্ডিয়ায় কিন্তু ইন্ডাস্ট্রির সংখ্যা খুবই ভালো। এটা ভেবো না যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এখানে খারাপ। অনেক অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে কিন্তু ইন্ডিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য রিচেস্ট, তাদের অল কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আছে। ঠিক আছে, তো সেরকমই একটা পাওয়ার প্ল্যান্টের এটা নাথিং এলস। বারবার চেক করলে স্ক্রিনটা ব্লক হয়ে যায়। This is the outcome of this 24 hours or 365 days running industry. এটা হচ্ছে আউটকাম। আউটকাম যে শুধু প্রোডাকশনে হয় তা নয়, এগুলোও আউটকাম, এগুলোকেও তোমাকে অস্বীকার করলে চলবে না। আগে যে ছবিটা দেখালাম, পাওয়ার প্ল্যান্টটা কিন্তু রিভার সাইড, এটা নদীর ধারে, এটা বিখ্যাত নদীর ধারে, এবং সেই নদীরই কিছু কিছু জায়গায় এই ধরনের পিকচার পাওয়া গেছে। These are problem of disposal. Just একটা
নর্মাল সেন্সে দিস ইজ আ ডিসপোজাল প্রবলেম। মানে আমার একটা যে কোনো কাজ, তুমি ঘরেও যদি একটা ছোটখাটো রান্না করো বা যে কোনো একটা ডাস্টিং করো, যে কোনো কাজ করো, তার কিছু ওয়েস্ট জমবেই। মিনিমাম যে আমরা স্কুল কলেজ রান করি তার থেকে কিছু ওয়েস্ট জেনারেট করে, কাগজপত্র, লিকুইড, সাম ফুড এলিমেন্টস, ভ্যারাইটিস। তুমি যাই করো না কেন পৃথিবীর বুকে কিছু ওয়েস্ট জেনারেট হবে, একদম জিরো ওয়েস্ট প্রোডাকশন সম্ভব নয় সেই অর্থে। তো দিস ইজ দ্য আউটকাম। এই আউটকাম বাঁদিকের যেটা দেখছো, দিস ইজ দ্য সলিড ওয়েস্ট। এই সলিড ওয়েস্ট কি? দ্য র্যান্ডম ডিসপোজাল অফ waste materials. Maybe these are come from domestic, these are come from municipal area, maybe comes from the industrial area or commercial area also. এটা কোথা থেকে আবার অন হয়ে গেছে? তার একটু দেখো কার অন আছে, একটু দেখো গো। স্যার ওই ম্যাম ওই কলার 03 বলে একজন আছে দেখুন, ওর হচ্ছে মাইক অন আছে মেবি। আবার আমার স্ক্রিনটা ফ্রোজেন হয়ে যাবে একে খুঁজতে গিয়ে। কলারদের তো লিস্টে দেখায়ও না, এটাই সমস্যা। যাই হোক, আবার স্ক্রিনটা ফ্রোজেন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। তো এই হচ্ছে বাঁদিকেরটা সলিড ওয়েস্ট, যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দিয়ে এর ডিটেইলিং আমরা পরে পড়বো। এর রুলস, এর রেগুলেশন পরে, মানে যখন আমাদের অ্যাকচুয়াল ক্লাসগুলো শুরু হবে তখনকার কথা বলছি। আর ডান দিকের যেটা দেখছো, যে পিকচারটা তোমরা দেখছো, সেটা হচ্ছে লিকুইড ডিসপোজাল। একটা শব্দ খুব ভালো করে শুনে রাখো, অনেক জায়গায় এটা পাবে। ওয়েস্ট, শুধু ওয়েস্ট। ওয়েস্ট মানে WASTE। শুধু ওয়েস্ট মেটেরিয়াল যদি বলে, দ্যাট মিনস দিজ আর সলিড ওয়েস্ট। শুধু ওয়েস্ট, ওয়েস্ট মেটেরিয়াল সলিড, এখানে লিকুইড নেই, এটা মাথায় রাখো। আর যদি ওয়েস্ট ওয়াটার বলে, তাহলে বুঝবে ডান দিকের পিকচারটা, ওয়াটার মেনশন করে দিলে তবেই সেটা লিকুইড ওয়েস্ট কে বোঝায়। আর শুধু যদি ওয়েস্ট বোঝায় তাহলে সেটা সলিড কে বোঝায়। সলিড সবসময় শব্দটা মেনশন করা নাও থাকতে পারে, ইভেন ইন দ্য কোশ্চেন অলসো। এটা একটু মাথায় রাখবে। The left side is the solid waste and the right side is the liquid waste. Solid waste এর যা মানে ক্যাটাগরি বোঝা যাচ্ছে, ভালো করে যদি ছবিটা দেখো, এটার বিভিন্ন সোর্স আছে, ডোমেস্টিক, কমার্শিয়াল, স্কুল, কলেজ, অফিস, সব থেকে আসতে পারে। কিন্তু ডান দিকটা যেটা দেখছো সেটা কিন্তু টোটালি ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট। ইন্ডাস্ট্রিয়াল, ডান দিকে ছবি দেখতেও পাচ্ছ বা লাইন দিয়ে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট, যেটা ডাইরেক্ট রিভার বডিতে এসে মিশেছে। প্রত্যেকটা নদীতে আউটকাম আছে। আমাদের দেশে যতগুলো নদী আছে সবার মধ্যে এই এফ্লুয়েন্ট এসে মিশছে। এমন কোনো নদী নেই যার এফ্লুয়েন্ট মেশে না। উপায়ও নেই, হয়তো সেই অর্থে উপায়ও নেই না ফেলে রাখবে কোথায়। ওয়েস্ট রাখার কিন্তু কোনো জায়গা নেই। সলিড যদি হয় তাকে মাটির নিচে রাখতে পারো, কিন্তু কত কত দূর, তার তো একটা বাউন্ডারি থাকবে, কত নিচে যাবে? বেশি নিচে তো যেতে পারবে না, ওয়াটার লেয়ার আছে। আর যদি লিকুইড ওয়েস্ট হয় তাহলে সেটাকে ফেলবে কোথায়? এগেইন দ্য সেম প্রবলেম, মাটির নিচে লিকুইড ওয়েস্ট রাখা যায় না, মাটির সাথে মিশে যাবে আর আরো অন্য কেলেঙ্কারি তৈরি হবে। আমি বলেছিলাম না যে আমাদের কলেজ চলাকালীন ল্যাবে আমরা আর্সেনিকের টেস্টটা করাই না এই কারণে, দুটো কারণে। এক তো আমাদের জলে আর্সেনিক নেই, ওই বারুইপুর ওই অঞ্চলটায় আমরা যে কলেজে যে জলটা সাপ্লাই হয় তাতে আর্সেনিক পাওয়া যায়নি, আমরা টেস্ট করেছিলাম। আর দ্বিতীয়ত করাই না তার কারণ, কিছু কেমিক্যালস ইউজ হয় ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট, সেই কেমিক্যাল গুলো আমাদের ফেলার জায়গা নেই। আমরা নর্মাল বেসিনের আউটলেটে আমরা ফেলতে পারবো না। আশেপাশে সব হচ্ছে বসবাসযোগ্য জমি, পেয়ারা হ্যানা তেনা কিছু না কিছু চাষ হয়েই যায়। ওইখানে ফেললে কেলেঙ্কারি হবে, একদিনে হবে না, বছর 2-3 ফেললেই এফেক্ট চোখে পড়বে, তখন কলেজ তুলে দিতে হবে ওখান থেকে, গভর্নমেন্ট এসে তুলে দেবে রাতারাতি। তো এই ধরনের এফ্লুয়েন্ট এই নদীতে এসে মেশে, এদের তো উপায় নেই না মিশিয়ে, তাই মেশে। এর মধ্যে হার্মফুল কেমিক্যালস থাকে, অর্গানিক এন্ড বোথ ইনঅর্গানিক। এই ডান দিকে যে ছবিটা দেখছো দেখে রাখো, এটাতে দেখলে এবার বহু জায়গায় গেলে এই ছবি দেখলে চিনতে পেরে যাবে। এখান থেকে টেকনিশিয়ানরা তুলে এনে জল টেস্টও করে,
এই যে জলের যে টেস্টিং মেথডস গুলো তোমাদের শেখানো হয় বা সিভিলরা ভালো করে দেখো, তাদের বোধহয় পরেও এগুলো আবার লাগবে। পুরোনো সিলেবাসে তো ছিল, নতুন সিলেবাসে আমি ডিটেল খুলে দেখিনি কি আছে, তবে থাকবে, না না থেকে যাওয়ার উপায় নেই। এই যে প্রসিডিউরস গুলো, এই প্রসিডিউরস গুলো এখান থেকে ওয়াটার কালেক্ট করে নিয়ে গিয়ে টেস্ট হয়। তুমি যে ইন্ডাস্ট্রিতে আছো, আমি বললাম না একটা অডিট হয়, সে অডিটে কি হয়, তুমি তো তোমার আউটলাইন দিয়ে বার করে ছেড়ে দিয়েছো নদীতে, তোমার ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকলে কোথাও তুমি এই এফ্লুয়েন্ট এর কিছু চিহ্ন পাবে না, ভেতরটা একদম ঝকঝকে তকতকে। বিশেষ করে অডিট যখন হয় তত খবর পায় অডিট করতে, সারপ্রাইজ অডিট খুব একটা হয় না, তো অডিট তো হয় খবর পায়, তখন তার আগে একদম ঝাঁ চকচকে করে ফেলে, কিন্তু এইগুলো তো বাইরে ফেলে দিয়েছে, দিয়ে চলে এসছে। তখন ওরা কি করে, যারা অডিট করতে আসে তারা কি করে, এই এই স্যাম্পল কালেক্ট করে, স্যাম্পল কালেক্ট করে ওরা টেস্ট করে, করে দেখে যে কি তার রিপোর্ট তোমার দেওয়া রিপোর্টের সাথে মিলছে কিনা। তার জন্য প্রত্যেক ইন্ডাস্ট্রি কি হয়, ছোট হোক বা বড় হোক, তার প্রোডাকশনের উপর ডিপেন্ড করে গভর্নমেন্ট থেকে যখন লাইসেন্স পায়, পারমিশন পায়, তার সাথে এই এনভায়রনমেন্টাল প্রোটেক্টেড কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করতে হয়। কি সেগুলো? সেগুলো হচ্ছে যে বছরে একবার কিছু প্রোডাকশন অনুযায়ী বছরে দুবার তোমাকে পয়সা খরচা করে, ভালো করে শুনে রাখো, পয়সা খরচা করে বিভিন্ন ধরনের ল্যাব আছে, সেই ল্যাবের লোককে ডেকে পাঠাতে হয়, তাকে পে করতে হয়, সে তখন আসে, এসে তার টেকনিশিয়ান এখান তোমার যে এফ্লুয়েন্ট আছে, এয়ার হলে এমিশন হলে এয়ার, এফ্লুয়েন্ট হলে ওয়াটার, বিভিন্ন ধরনের প্রবাবল যে আউটসোর্স গুলো আছে সেখান থেকে স্যাম্পল কালেক্ট করে, স্যাম্পল কালেক্ট করে সে ল্যাবে নিয়ে চলে যাবে, সেখানে টেকনিশিয়ান আছে, সে টেস্ট করবে, একটা 2 সপ্তাহ, বেশি দিন লাগে না, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সেই স্যাম্পেলের সমস্ত টেস্টিং হয়ে যায়, হয়ে তার ডিটেল রিপোর্ট তোমার ফ্যাক্টরিতে চলে আসবে। ফ্যাক্টরিতে, আমি প্রোডাকশন বেসড কথা বলছি, ফ্যাক্টরিতে এক ধরনের সেফটি ইঞ্জিনিয়ার থাকে, ফায়ার অ্যান্ড সেফটি যে ডিপার্টমেন্টটা থাকে, সেইখানে একটা এনভায়রনমেন্টের লোক থাকে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং করে আসা তারা, তার তত্ত্বাবধানে সে তখন মিলিয়ে দেখে যে এই এফ্লুয়েন্ট গুলো তোমার স্ট্যান্ডার্ড চার্ট আছে, সেই চার্ট কোথা থেকে আসছে পরের দিন বলবো, একদিনে এত মনে রাখতে পারবে না, সেই স্ট্যান্ডার্ড চার্ট দেখে মিলায় যে তার লেভেলের নিচে আছে কিনা। ধরো মার্কারি, মার্কারির কনসেন্ট্রেশন ইন বাইরের সোর্সে ইন ওয়াটার থাকবে হয় ধরো 0.01 mg পার লিটার, হেভি মেটালের এরকমই পরিমাণ হয় 0.01, তোমার তো এবার টেস্ট করে দেখা গেল 0.05 বেরিয়েছে, তার মানে ওরা তোমাকে আবার 6 মাস টাইম দেবে। তুমি যে এফ্লুয়েন্টটা রিলিজ করছো, মাস্ট বি তুমি প্রপার ট্রিটমেন্ট করে ফেলছো না। নিয়ম হচ্ছে তোমাকে তোমার এফ্লুয়েন্ট বার করার আগে, মানে নোংরা ছাড়ার আগে ওটাকে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করার জন্য যে মিনিমাম নলেজ দরকার সেটা তোমাদের মতন ইঞ্জিনিয়ারের মাথা থেকেই কোম্পানি বার করবে, কোম্পানি এর জন্য আলাদা লোক রাখবে না, তোমাদের মাথা থেকেই বার করবে যে ট্রিটমেন্ট প্ল্যান কি হতে পারে, তোমরা বলো আমরা বসিয়ে দিচ্ছি, সেই ট্রিটমেন্ট হচ্ছে কিনা সেটা তোমাদের মতন ইঞ্জিনিয়ারকেই দেখতে হবে। কেন বেশি হচ্ছে, তার মানে কোন জায়গাটা, জলের মধ্যে মার্কারি বেশি আসছে, তার মানে যে কেমিক্যালটা আমি ব্যবহার করছিলাম যার মধ্যে মার্কারি ছিল, মেবি সেটা আমি এক্সট্রা করেছি, তাহলে ওইখানে সোর্সে চেক করতে হবে, যে প্রোডাকশনে আছে তাকে বলতে হবে কি ধরনের মার্কারি ব্যবহার করেছো, কত পরিমাণ বার করেছো সেটা চেক কর। তারপর যখন যেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টে যে টেকনিশিয়ান আছে, ট্রিটমেন্ট ডাইরেক্ট তোমাদের করতে হবে না, টেকনিশিয়ান থাকছে, তোমরা পুরো ট্রিটমেন্ট করে উঠতে পারবেও না, কিন্তু সেটা দেখভাল, সেটা ডেটা রেকর্ড কি বেরোচ্ছে সেইটার জন্য তোমাদের এই নলেজটা রাখতে হবে। সব ধরনের চাকরিরত লোকেদেরই বলছি। এই গেল হেভি ইন্ডাস্ট্রি যেগুলো হয় সেখানে কিন্তু এইসবের বায়নাক্কার খুব বেশি থাকে, গভর্নমেন্ট ভীষণ সেন্সিটিভ এই ব্যাপারে। গভর্নমেন্টের আগে অনেক রুল বরাবরই ছিল, 1970 তোমাদের বললাম, তখন থেকে আমাদের ইন্ডিয়া এর মধ্যে পড়ে। যে ডিপার্টমেন্টটা গভর্নমেন্টের দেখে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, সংক্ষেপে বলে MOEF, মোয়েফ বলে, এই মোয়েফ এটা দেখে সেন্ট্রালে। আর এদের তত্ত্বাবধানে থাকে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, তার তত্ত্বাবধানে থাকে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এবং স্টেট গভর্নমেন্ট, এরা সবে মিলে পিরিয়ডিক্যালি স্টেট থেকে সেটা সেন্ট্রাল এইভাবে যাবে, গিয়ে এই এনভায়রনমেন্ট গুলো, এই ইন্ডাস্ট্রি গুলোর আউটসোর্স ডিপেন্ড করে। কিছু কিছু হেভি ইন্ডাস্ট্রি যাদের বাড়ির আশেপাশে আছে,
তারা একটু খেয়াল করো, দরজায় ঢোকার মুখে বাঁদিকে একটা চার্ট টাঙানো থাকে। বাংলায় যদি লেখা থাকে পরিবেশগত তথ্য বলে, সেখানে কিছু এলিমেন্ট, কিছু ক্রাইটেরিয়া, কত কত করে পরিমাণ দেখবে একটা লেখা থাকে। ওটা কিন্তু স্বেচ্ছায় লেখেনি, ওটাও নিয়মের মধ্যে পড়ে। তোমার কি আউটকাম, তুমি সেটা সাধারণ মানুষ এবং তোমার যে লেবার যারা ওখানে চাকরি করে, যারা ওই এনভায়রনমেন্টে থাকে, তাদের জানাটা বাধ্যতামূলক, আশেপাশের লোকের জানাটা বাধ্যতামূলক। ওই জন্য বাঁদিকে ওই টেবিল ওদের টাঙিয়ে রাখতে হয়। ওটা ওরা দে আর বাউন্ড টু ডু, কেউ চায় না ওটা টাঙাতে, ঠিক আছে? আর খুব কম ইন্ডাস্ট্রি জানবে এটা মেনটেন করতে পারে। 90% ইন্ডাস্ট্রি লেভেলের মধ্যে থাকে না বলেই আমাদের এত করুণ দশা। যদি থাকতো তাহলে এত করুণ দশা হতো না। নেক্সট, এটাও একটা ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। তার প্ল্যান্ট থেকে টেম্পোরারিলি এইভাবে টানেল করে জলটাকে ছাড়ছে। তাজমহল দেখেছো কেউ? তাজমহল আগ্রা গেছো? ইয়েস ম্যাম, গেছি। তাজমহলের পেছনে একটা নদী আছে, যমুনা, ফেমাস দিল্লি ওই ইয়ের যমুনা নদী আছে। যমুনা নদী যদি বর্ষায় যাও অতটা হয়তো বুঝবে না, যদি নর্মাল টাইমে যাও, যদি শীতের টাইমে যাও, তাহলে বুঝতে পারবে ওর পলিউশন লেভেল কত হাই। মানে সাংঘাতিক অবস্থা করে দিয়েছে যমুনার। এর দুটো কারণ। এই নিয়ম কানুন গুলো কি আমরা জানি না? জানি। তাহলে এত অবস্থা খারাপ কেন? এই 2000 এর পরের কথা বলছি আমি। এতদিনে কেন ইমপ্রুভ হয়নি? ইমপ্রুভ হয়নি তার কারণ হচ্ছে রুলস এন্ড রেগুলেশনের শিথিলতা। জানবে আমি তখনই কাজ করব যদি আমি জানি এটা না করলে আমার কি ক্ষতি হবে। আমি যদি দেখি এটা না করলেও, রুলটা ভায়োলেট করলেও আমার কোনো ক্ষতি নেই, তাহলে আমি রুলটা ভায়োলেট করাটাই পছন্দ মনে করব। এটা মানুষের চরিত্র, মানুষের নেচার, তোমার আমার সবার নেচার এটা। তুমি গাড়ি চালাতে চালাতে এতবার সিগন্যাল দেখো কেন জানো? পুলিশ ধরলে ফাইন করবে। পুলিশ যদি ফাইন না করতো তুমি সিগন্যাল দেখতে না, তোমার অ্যাক্সিডেন্ট, লোকের অ্যাক্সিডেন্ট কিছু মাথায় থাকতো না তোমার তখন। এটাই নিয়ম। তো এখানেও তাই। এটা হচ্ছে টেম্পোরারি একটা আউটসোর্স করে জলটা কিভাবে বার করে দিচ্ছে। মেবি এটার হয়তো কোনো ট্রিটমেন্ট বা চেকিং হয়ও না। এরকম অনেক অনেক আনঅর্গানাইজড ইলিগাল এরকম আউটলেট আছে, বুড়ি বুড়ি আউটলেট আছে। ধরা পড়ে না তাই চলছে, ধরা পড়লে হয়ে গেল দফা রফা। তারপর তার কোর্ট কেস, এর কেস হয় জানো তো, মামলা করা যায়। যেরকম মানহানির মামলা হয়, চুরি চামারির মামলা হয়, এই যে ভুয়ো টিকাকাণ্ডের মামলা চলছে, এরকম এগুলোরও মামলা হয়। সেটা একটা আদালতের একটা ডিভিশন আছে, তাকে বলে গ্রিন বেঞ্চ। সেই গ্রিন বেঞ্চে কোর্টে কেস ওঠে, ঠিক আছে? এবার কোর্টে কেসের আইনের কি তার একটা গল্প আছে, পরে বলবো সেটা। এটা হচ্ছে কনস্ট্রাকশন ওরিয়েন্টেড। পাশে যে চার্টটা দেখছো, যে পাই ডায়াগ্রামটা দেখছো, এটা হচ্ছে ওয়েস্ট রিইউজ। কে কার কত কনস্ট্রাকশন ওরিয়েন্টেড ওয়েস্ট মেটেরিয়াল রিইউজ করতে পারে। এই যে বাঁদিকে যে কনস্ট্রাকশনটা দেখছো, এটা হচ্ছে ডেমোলিশন চলছে একটা। এই ডেমোলিশনের পর যে মেটেরিয়াল গুলো হচ্ছে সেগুলোর কি হয়? সেগুলো নতুন মেটেরিয়াল, এই ফ্লাই অ্যাশ টাই অ্যাশের মতন কিছু ইট তৈরিতে কাজে আসতে পারে। এক হতে পারে রোডিং, এই যে রোড মেকিং হয় না, রোড মেকিং এ এগুলো কাজে আসতে পারে। আর হয় এগুলোকে দিয়ে যদি আবার ওই সিমেন্ট তৈরি হয়, তার মধ্যে ক্যালসিয়াস মেটেরিয়াল, তোমরা তো পড়েছো, ক্যালসিয়াস আর জেলিসিয়াস মেটেরিয়াল হিসেবেও এগুলোকে ব্যবহার করা যেতে পারে। তো এই ধরনের ওয়েস্ট রিইউজ হয় এরকম দেশের একটা পরিমাণ দেওয়া হয়েছে। চায়না ম্যাক্সিমাম ওয়েস্ট রিইউজ করতে পারে, রিসাইকেল করতে পারে। 3R বলে একটা কথা হয়, 3R, তিনটে আর, অনেকেই জানবে এটা, মানে জিকের মধ্যে পড়ে। তো 3R এর মধ্যে একটা হচ্ছে রিসাইকেল। 3R হচ্ছে, বলেই দিই, পরে আবার পড়াবার সময় বলবো, রিডিউস, রিইউজ, রিসাইকেল। অনেক জায়গায় অনেক রকম ভার্সন শুনতে পাবে, অ্যাকচুয়াল
ভার্সনটা হচ্ছে এটাই, রিডিউস রিউজ রিসাইকেল। ঠিক আছে, যে গানের যেমন রিমেক হয়, সবকিছুরই এখন রিমেক হয়ে গিয়েছে, এগুলোরও রিমেক আছে, তবে বেসিকটা বলছি রিডিউস রিউজ রিসাইকেল। এই রিসাইকেল অফ কনস্ট্রাকশন ওয়েস্ট সবচেয়ে বেশি করে হচ্ছে চায়না, 48%। এগুলো এশিয়ার কান্ট্রির ওপর দেওয়া হয়েছে, এখানে ইউরোপ নেই, আমেরিকাও নেই। আর ইন্ডিয়া হচ্ছে দেখতে পাচ্ছ 4%। এবার এর থেকেও কম তুমি পাবে থাইল্যান্ড, সিঙ্গাপুর, এরা এর থেকেও কম, কিন্তু এতে আনন্দ পাওয়ার কিছু নেই। তার কারণ ইন্ডিয়ার সাইজটা কিন্তু এদের অনেক গুণ, কয়েক টাইমস। এই সিঙ্গাপুর, থাইল্যান্ড ছোট্ট ছোট্ট দেশ, কটা লোক আছে, তার থেকে কিন্তু ইন্ডিয়ার সাইজ অনেক বেশি। কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়ার যদি তুমি পার্সেন্টেজ বা পারফরমেন্স দেখো, তাহলে কিন্তু সেটা খুবই পুয়ার। ওই যে বললাম, কোনোটারই আমি নিচে ক্যাপশন দিইনি, ইচ্ছা করে ক্যাপশন দিইনি, কারণ এগুলো পাবলিকলি ফেলতে গেলে অনেক প্রমাণ লাগে, সেই প্রমাণ একটা একাডেমিক সেকশনের হাতে থাকে, তাই আমি এটাকে অ্যাজ এ নলেজ হিসাবে তোমাদেরকে প্রোভাইড করছি। গেল, এটা গতকাল দেখেছো। এটা হচ্ছে আমি তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সেকশন, মানে মেকানিক্যাল, সিভিল, এদের যে প্রোডাকশন ওরিয়েন্টেড যে অংশগুলো, সেখানে কি হয় সেই ওয়েস্ট ওয়াটার দেখালাম। আগেরটা দেখালাম কনস্ট্রাকশন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির একটা বিভিন্ন টাইপ, তোমরা পরবর্তীকালে যে যে ইন্ডাস্ট্রিতে যেতে পারো তার একটা টাইপ আমি দেখাচ্ছি। আর লাস্ট হচ্ছে এই ধরনের কিছু অ্যাপ্লায়েন্সেস, হার্ডওয়্যার, হ্যাঁ, এই ধরনের কিছু মেটেরিয়ালস এর, এটা তোমরা কতদিন দেখেছো, এটা ডাম্পিং গ্রাউন্ড কিছু ইউজ হয়। আর কালকে জিজ্ঞাসা করেছিলাম এগুলোর কি হবে, তাতে একজন বলেছিল যে এগুলোকে আমরা মোল্ড করে নতুন করে ইউজ করতে পারি, আরেকজন বলেছিল যদি নক্সাস গ্যাস হয় আমি কি করব। তো দুটোকে স্টাডি করে দেখবো, হয় আমি রিউজ করব অথবা আমি মেটেরিয়াল চেঞ্জ করব, দুটোই রাস্তা। যদি দেখো নক্সাস গ্যাস খুব বেশি হচ্ছে, তারও তোমাকে অ্যাসেসমেন্ট করতে হবে, সেই কোম্পানিকেই অ্যাসেসমেন্ট করতে হবে, তার খরচ, তার কি ধরনের লেবার লাগছে, কি ধরনের, শুধু এনভায়রনমেন্টাল এফেক্ট দেখলে চলবে না, ইকোনমিকও দেখতে হবে, দুটো মিলে যেটা হবে সেটাই করবে। তো যদি মনে হয় আমার মেটেরিয়াল চেঞ্জ করাটা ইকোনমিক, তো আমি মেটেরিয়াল চেঞ্জ করে দেবো। যদি মনে হয় না আমার রিউজ করাটা ইকোনমিক, তাহলে আমি রিউজ করব। এইবার এটার অ্যাকচুয়ালি কি হয়, এই যে কোনটা রিইউজেবল কোনটা রিইউজেবল নয়, আমি তো স্ট্যাটাস বলছি না ইন্ডিয়ার, তো এগুলো ইন্ডিয়ারই ছবি। তো এই যে রিইউজ কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, কোনটা নক্সাস গ্যাস বেরোচ্ছে, সেটা কি মনে হয় কোনো টেকনিক্যাল লোক ছাড়া বলতে পারে বা ট্রেন্ড পার্সন ছাড়া বলতে পারে? যারা এগুলোকে সেগ্রিগেট করবে, যারা তোমার কাছে তোমার কোম্পানি অব্দি পৌঁছে দেবে যাতে তুমি এগুলোকে নিয়ে রিউজ করতে পারো, সেই যে মাঝের যে প্রসেসটা, সেইখানে যে লোকটা এগুলো কালেক্ট করবে, তাকেও তোরে ভাই জানতে হবে যে কোনটাতে হয় আর কোনটাতে হয় না। যে ময়লা তুলছে, যে আজকে সকালেও তোমার বাড়ির থেকে ময়লা নিয়ে গেছে, যেভাবে নিয়ে নিয়ে ফেলে আর হাত দিয়ে চেপে চেপে ঢোকায়, তোমার মনে হয় ও জানে ভেতরে কি আছে, ওর হাত দেওয়াটা উচিত কিনা? আবার আমার বাড়ির সামনে তো যেটা আছে সেটা মাঝে মাঝে আবার খৈনিও খায় ওই হাতে। এখন অবশ্য দেখছি না, মুখে মাস্ক পরে থাকে বলে খৈনিটা খেতে পারে না, আগে আমি লোকটাকে খৈনি খেতেও দেখতাম ওই হাতে। জানি না কি করে থাকে, এই করেই বোধহয় ভেতরটা শক্ত আছে। তো যাই হোক, তার মানে মিনিমাম ট্রেনিং তো ছেড়ে দাও, মিনিমাম হাইজিন সেন্সটুকু এদের থাকে না। কিছু করার নেই, এরা এতটাই বিলো পভার্টি লেভেল থেকে আসে না যে সম্ভব নয়। কিন্তু বাইরের জায়গায় ভালো কান্ট্রি গুলোতে কিন্তু এরা স্কিল লেবার এরা করে। জানবে আমাদের দেশে ময়লা তোলা, ময়লা ফেলা, ময়লা সেগ্রিগেট করাটাকে খুব নিচু চোখে দেখে, ইরেসপেক্টিভ, আমি সবাই, কেউ নিজের পার্সোনালি নেবে না জিনিসটাকে। কিন্তু বাইরের কান্ট্রি গুলোতে এই যারা ময়লা কালেক্ট করছে, তুলছে, নামাচ্ছে, সেগ্রিগেট করছে, ওয়েস্ট রিসাইকেলের জন্য পাঠাচ্ছে, যারা রিসাইকেল করছে, এরা সবাই একটা আলাদা সেকশন। তুমি যদি উল্টো পাল্টা ভাবে বাড়ির সামনে ময়লা রাখো, মানে এই ধরনের সেগ্রিগেট করে না রাখো, তাহলে ও নেবে না, ওইখানেই ফেলে দিয়ে চলে যাবে। আর এই ধরনের ওয়েস্ট, মানে এখন স্ক্রিনে যে ধরনের ওয়েস্ট দেখছো, সেটাকে ওই আলু পটলের খোসার মতন, বিস্কুটের প্যাকেটের মতন ময়লার বালতিতে ফেলা যায় না। ওগুলোর একটা ডাম্পিং গ্রাউন্ড হয়, যেখানে বলা থাকে যে এই ধরনের মেটেরিয়াল ওখানে ডাম্প করে দিয়ে যাবে তোমরা। কারণ কখন এগুলো তো আর রোজকার বেরোয় না রে বাবা একটা পাবলিক থেকে। তুমি যদি ডোর টু ডোর কালেকশনে আসে, তুমি কি রোজ দিতে পারবে এই ধরনের ওয়েস্ট? পারবে না। তো তোমার হয়তো বছরে একবার দুবার এই ধরনের ওয়েস্ট মেটেরিয়াল জেনারেট করে,
তখন তোমাকে এগুলো কালেক্ট করে সেইখানে দিয়ে আসতে হবে ফর রিউজেবল। তোমার রিউজেবল না জানলেও চলবে, যেখানে দিয়ে আসবে ওখানে টেকনিশিয়ান আছে, সে বার করবে, যেটা আমাদের এখানে সিস্টেমটা নেই। আমাদের এখানে তাহলে কারা করে জানতে ইচ্ছা করে? এই দেখ এরা করে। একবারও মনে হচ্ছে যে এদের সেই নলেজ, সেই টেকনোলজি বা সেই হ্যান্ডস অন ট্রেনিং এরা পেয়েছে গভর্নমেন্টের থেকে বা কোনো অর্গানাইজেশন থেকে? খালি হাতে করছে বসে বসে, না আছে হাতে গ্লাভস, না আছে কোনো শিল্ড, না আছে প্রপার ক্লোদিং। এইভাবে করলে কোনটার থেকে যে বলছে না নক্সাস গ্যাস বেরিয়ে আসতে পারে মোল্ড করতে গেলে, বা অনেক কিছুর মধ্যে অনেক ধরনের ব্যাটারি ফ্যাটারি অনেক কিছুর মধ্যে অনেক ধরনের লিকুইড দেওয়া থাকে। এই যে হাত দিয়ে ভেঙে ভেঙে তুলছে, এ কোনটা তো হাতে লাগবে, কি হবে, তারপরে আশেপাশে ছড়িয়ে পড়বে, যেখানে বসে কাজ করছে সেখানে জন্মে ওয়াশিং হয় না। তো এইভাবে কি বেরোতে পারে এখান থেকে? কি ধারণা এখান থেকে কি হতে পারে? কিছুই হয় না। এখানে কি করছে বলো তো এরা দুজন যেটা করছে, ওই যে কালকে নিরঞ্জন না সৌম্যদীপ কি একটা বললো না, যে যেগুলো ইউজ হয় ছোট ছোট ইয়েগুলো, ওগুলো বার করে নিয়ে রিউজ করবো, ও ওইগুলোই বার করছে। নামটা আমি ভুলে যাচ্ছি, ছোট ছোট যেন ওই ইয়ের মতন হয়, লাগানো থাকে মাদারবোর্ড টাদারবোর্ড। পিসিবি ম্যাম, পিসিবি। হ্যাঁ পিসিবি, ওই পিসিবিটাকে খুলছে ও। রিডিউস কিছু ধারে যাচ্ছে না, ওই পিসিবি গুলো খুলবে কেউ একজন, কোনো ছোট কোম্পানি হয়তো ওগুলোকে কম পয়সায় ওর থেকে নেবে, বাকিও ফেলে দেবে। এই হচ্ছে, কিন্তু এইটা প্রসেস নিয়ম নয়। এইভাবে ওরা বসে বসে এইভাবে গায়ের কাছে জিনিসপত্রগুলোকে নিয়ে করতে পারে না। এর এফেক্ট প্রচুর। একবার যদি স্কিনের মধ্যে দিয়ে পেনিট্রেট করে, জানবে অকুপেশনাল হ্যাজার্ড বলে একটা বস্তু হয়, আমাদেরও আছে, আমাদের টিচারদেরও অকুপেশনাল হ্যাজার্ড আছে। সেটা হচ্ছে একটা ডাস্ট প্রবলেম হয় আমাদের চোখ থেকে। আমরা বুঝতে পারি একটা টাইমের পর চোখ চুলকানো, গলা খুসখুস করা, এগুলো হতে থাকে, একটা সার্টেন বছরের পর হয়। সারা বছর যেন একটা রানিং নোজের অনেকের হয়ে যায় ওই চকের ডাস্ট যেতে যেতে। আরেকটা হয় ভোকাল প্রবলেম হয়, ভয়েসের প্রবলেম হয়। তো এই ধরনের অকুপেশনাল হ্যাজার্ড সবেতে থাকে। তো এই ধরনের এই যে লোকগুলোর যে এটা অকুপেশন, এরা যে কাজটা করছে, এর হ্যাজার্ড কি বলতো? বিভিন্ন ধরনের লিকুইড, বিভিন্ন ধরনের হার্মফুল কেমিক্যালস এদের বডির মধ্যে দিয়ে পেনিট্রেট করে যাবে স্কিনের মধ্যে দিয়ে। স্কিনে তো আমাদের হাতে কোথাও না কোথাও কিছু না কিছু কাটাকাটি আছেই, তুমি কখনো দাবি করতে পারো না যে তোমার হাতের মধ্যে দিয়ে এখন কোনো মানে ভেতরে কোনো ট্রান্সফিউশন হবে না, দাবি করা যায় না। আর এই ধরনের কাজ করতে গেলে তো হাত পা কাটবে। তো তখন কি হয়, এই কেমিক্যালস গুলো ঢুকে যায়। এগুলো এক দুদিনে প্রবলেম করে না, এগুলো প্রবলেম করে কখন বলতো? আফটার আ লং টাইম। যেটাকে বলে, একটা হয় অ্যাকিউট এফেক্ট, তোমার একটা এই কাজটা করতে গিয়ে হাতটা কেটে গেল, কেটে গিয়ে ব্লাড বেরোলো, ঝরঝর করে ব্লাড বেরোলো, দ্যাট ইজ ইয়োর অ্যাকিউট এফেক্ট। জ্বালা করলো, কিছু লেগে গেছে। হ্যাঁ, আর একটা হয় ক্রনিক এফেক্ট, অ্যাকিউট একটা ক্রনিক। আরেকটা হয় ক্রনিক এফেক্ট। ক্রনিক মানে 10 বছর 15 বছর বাদে দেখতে পাবে নার্ভের প্রবলেম, হাতের মধ্যে জোর পাচ্ছ না। আচ্ছা, কিছু ধরতে গেলে প্রবলেম হয়, হাতটা শিরশির করে, কেন? ওই নার্ভের মধ্যে ব্লাডের থ্রু দিয়ে কিছু কেমিক্যাল দীর্ঘদিন ধরে মিশেছে। তখন তো কোনো প্রবলেম দেয়নি, তুমিও টেস্ট করোনি। যখন প্রবলেম শুরু হয়েছে দেখতে পাচ্ছ নার্ভগুলো পুরো কেমিক্যাল ইমব্যালেন্স হয়ে গিয়েছে। দ্যাট ইজ কল্ড ক্রনিক এফেক্ট। এটা সাউন্ডে হয়, এয়ার থেকে হয়, ওয়াটার থেকে হয়, এই ধরনের সলিড ওয়েস্ট থেকেও হয়। এগুলো হচ্ছে আমাদের ই ওয়েস্ট। দেশ যত এগোবে ই ওয়েস্ট এর পরিমাণ তত টাইমস বাড়বে, কারণ আমরা সবাই এখন ইর দিকে দৌড়াচ্ছি। সেটা না হলে হবেও না। এই কোভিড এর সময় বোঝা গেছে যে ই জিনিসটা কতটা হেল্প করেছে, এটা না হলে সম্ভবও নয়। এই ধরনের সফটওয়্যার, এই ধরনের এই ওয়েস্ট মিনিমাইজ কে আরো ইজি করে। ম্যাম, ঠিক আছে, কিন্তু হ্যাঁ বলো। ম্যাম অ্যাকিউট এফেক্টটা আরেকবার একটু বলবেন? অ্যাকিউট এফেক্ট হচ্ছে যেটা সঙ্গে সঙ্গে হচ্ছে, মানে ধরো তুমি ফ্যাক্টরিতে কাজ করছো, ঠিক আছে, করতে 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 মেশিনটার ম্যালফাংশনের জন্য তোমার হাতটা কেটে গেছে, দ্যাট ইজ ইয়োর অ্যাকিউট এফেক্ট। সঙ্গে সঙ্গে কেটে গেছে, সঙ্গে সঙ্গে তোমাকে ধরে নিয়ে চলে যাওয়া হলো, ট্রিটমেন্ট করানো হলো, কিছুদিন ছুটিতে থাকতে হলো, অনেক হ্যাপা পোয়াতে হলো, দ্যাট ইজ ইয়োর অ্যাকিউট এফেক্ট। সেটা কিছুদিন বাদে জোড়া লেগে গেল, স্টিচ করলো, জোড়া লাগলো, ঠিক হলো, হয়ে গেল, অ্যাকিউট। আর ক্রনিক কি? ক্রনিক হচ্ছে ধরো তোমার একটা হেভি মেশিন তুমি দীর্ঘদিন রান করছো, লাস্ট 10 বছর ধরে তুমি ওই মেশিনটাকে রান করছো, তার একটা শেকিং, তার একটা জার্কিং হয়, সেই জার্কিংটা
না হলেও তোমাকে দিনে 5 ঘন্টা হয়তো ফিল করতে হয় ওই শেকিংটা। হয়তো কি তার মধ্যে দিয়ে কিছুটা পাস করো, মেশিনটা কাঁপে, তোমার হাত শরীর কাঁপে। একদিন দুদিনে বুঝবে না, 1 বছরেও বুঝবে না, 5 বছর, 7 বছর, 10 বছর, টেনিয়রের পর দেখবে হাতে পায়ে কোমরে আস্তে আস্তে পেন শুরু হবে। অর্গ্যানস গুলো, নার্ভ গুলো ওই কন্টিনিউয়াস 5 ঘন্টা ধরে যে শেকিং পেয়েছে তার জন্য বিভিন্ন ধরনের আর্থারাইটিস জনিত নিউরোলজিক্যাল প্রবলেম শুরু হয়। ততদিনে তোমার চাকরি জীবনে 10-12 বছর পার হয়ে গিয়েছে, বয়সটাও বেড়েছে। বয়স বাড়লেও এইগুলোর প্রকোপ বাড়তে থাকে। বিফোর 30 একরকম, 30 বাদে একরকম, 50 পার করলে আরেক রকম। যখন থেকে শুরু হবে তার পেছনে গিয়ে এফেক্টটা সেইভাবে দেখতে পাবে। দ্যাট ইজ কল্ড ক্রনিক এফেক্ট। এটা যে কোনো অকুপেশনে থাকবেই। তুমি এমন কোনো অকুপেশন চুজ করতে পারবে না যাতে কোনো তার অকুপেশনাল হ্যাজার্ড বা অকুপেশনাল এক্সপোজার নেই, তাহলে ঘরে বসে থাকতে হবে। আর এই গেল অ্যাকিউট আর ক্রনিক। এখনো যদি অসুবিধা থাকে তাহলে একটু বলো কেউ মাইক অন করে। আর নেক্সট ডান দিকে যে ছবিটা দেখছো সেটা হচ্ছে ওই যে বললাম 3R, সেই 3R এর এটা হচ্ছে সিম্বল, রিডিউস, রিউজ, রিসাইকেল। তার শব্দগুলো এখন আর লেখে না, এইরকম সবুজ 6টা অ্যারো দিয়ে বুঝিয়ে দেয়। মাঝে ইন্ডিয়ার লোগোটা আছে, বিকজ ইন্ডিয়ার বলে এটা লোগোটা থাকে না জেনারেলি। তাহলে গভর্নমেন্ট এখন এগুলোকে কেন বাঁচাচ্ছে, ঝাড়াচ্ছে, করছে কেন? এই রিডিউস, রিউজ, রিসাইকেলে যাবে বলে। অনেক প্রোডাক্ট থাকে দেখবে, চিপসের প্যাকেট থেকে শুরু করে একটু এখন থেকে যেগুলো হাতে পড়বে একটু নিয়ে নিয়ে দেখবে, দেখবে এই সিম্বলটা দেখতে পাবে এগুলো প্যাকেটে। থাকে, হ্যাঁ এই সিম্বলটা থাকে প্রায় সব হ্যাঁ, প্রোডাক্ট। তার মানে হচ্ছে দ্যাট মেটেরিয়াল, হ্যাঁ দ্যাট মেটেরিয়াল ইজ রিউজেবল মেটেরিয়াল। গভর্নমেন্টের উচিত বা মিউনিসিপ্যালিটির উচিত তোমার বাড়ির থেকে যখন সেই বিস্কুটের প্যাকেটটা বা চিপসের প্যাকেটটা কালেক্ট করছে ওটাকে আলাদা করে নিয়ে যাওয়া। কোম্পানি বলে দিয়েছে যে আমরা এমন মেটেরিয়ালে তৈরি করেছি এটা রিউজ হবে, প্লিজ তোমরা রিউজ সাইটে পাঠাও যেখান থেকে ওটা আমরা আবার র মেটেরিয়াল হিসাবে প্রক্রিয়া করতে পারি, পারচেজ করতে পারি। সিম্বলটা কিন্তু এমনি দেয়। আরেকটা ছবি থাকে দেখবে, একটা লোক দাঁড়িয়ে আছে একটা বাস্কেটের মধ্যে জিনিস ফেলছে, একটা ছোট্ট সিম্বল থাকে দেখবে, ওই যেখানে থাকে তার পাশে। ওইটা হচ্ছে ওটা রিউজ হবে না, ওটাকে এমন ভাবে ফেলো যেটা গিয়ে ডাম্পিং ফাম্পিং। ইউজ অ্যান্ড থ্রো, এই দুটো সিম্বল আমরা খুব কটা মানুষ বলো তো খাওয়ার পর দেখি যে কোথায় ফেলবো, ফেলার সময় কোথায় দেখো, কটা লোক দেখো? একটা লোক দেখি। এমন এমন দেশ আছে ভবিষ্যতে গিয়ে যদি পড়ো তোমরা দেখতে বাধ্য, যদি উল্টো পাল্টা করে দিয়ে আসো দেখবে না নিয়ে চলে গেছে, তোমাকে আবার হাত ঢুকিয়ে ঢুকিয়ে ওগুলো পরিষ্কার করতে হবে। করবে, রাখবে, ও আবার ওর টাইমে আসবে, এসে নেবে। আর যদি এটা রিপিটেটিভ হতে থাকে তোমার দরজায় বুঝতে পারে কোন দরজা থেকে কোন ওয়েস্ট মেটেরিয়াল বেরিয়েছে, ওখানে বোঝা যায়, ওইখানে একটা বোর্ড টাঙিয়ে দিয়ে চলে যাও যে এই করেছেন, এই পরিষ্কার করবেন তবে নেব। বোঝা গেল? এই হচ্ছে 3R, রিডিউস, রিউজ, রিসাইকেল। এইবার চলে আসি আমাদের স্টেজ, যেটা বলেছিলাম দেখাবো, ভালো করে দেখো। এটা একটা রিপোর্ট, ডেটা, মনে রাখতে হবে না, আগেই বলছি মুখস্থ রাখার দরকার নেই, এমনি ভালো করে কান খুলে দেখো তাহলেই হবে। এটা হচ্ছে দ্য স্টেট অফ ইন্ডিয়াস এনভায়রনমেন্ট রিপোর্ট ইন 2021 has been released by Center of Science and Environment of India, যা ডিপার্টমেন্টটাকে বলে CSE ডিপার্টমেন্ট। জুন 2021 একটা বেরিয়েছে রিপোর্ট। এই রিপোর্টটা প্রতি বছর বেরোয়, এমন নয় যে 2020-তে বেরোয়নি বা 19-এ বেরোয়নি, বেরোয়, প্রতি বছর বেরোয়। আর্টিকেল থাকে, সেই জার্নাল থাকে, যদি লোকে পারচেস করে তাহলে বছর বছর আপডেটেড নিউজটা পায়। এটা কি দেখায়? এটা একটা কম্প্রিহেন্সিভ ডেটা শো করে, যেটা ফরেস্ট, আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড বলছি, হ্যাঁ এনভায়রনমেন্ট রিলেটেড বলছি, এছাড়াও আরো আছে সেটাও আমি বলবো। ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ, আচ্ছা এয়ার ওয়াটার পলিউশন, রুরাল ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, মানে কি ধরনের অ্যানিমাল প্ল্যান্ট দিনে দিনে কমে যাচ্ছে, পৃথিবীর বুকে যত প্ল্যান্ট অ্যানিমাল ছিল আস্তে আস্তে তাদের সংখ্যা কমে আসছে, ভ্যারাইটি কমে আসছে, সেইটার রিলেটেড টপিক হয় বায়োডাইভার্সিটি। সেটা অবশ্য তোমাদের অতটা লাগবে না। আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্ট। এর মধ্যে এই বছর 2021-এ ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 117, 117 আউট অফ 180 কান্ট্রি। আমি জানি না এটা ভালো না খারাপ,
117 আউট অফ 180। 2020 থেকে 2021-এর মধ্যে এরা দুটো ধাপ পিছিয়ে এসছে, স্লিপ করে গেছে। মানে 2020-তে ছিল 115, 115 র্যাঙ্ক ছিল, এইবার হয়ে গেছে 117 র্যাঙ্ক। এই র্যাঙ্কটা কিসের হয়? তলার নিচের লাইনটা পড়ো, লাল লাইনটা পড়ো একটু নিজেরা। India's rank has slipped by 2 places from last year to 117 on this 17 sustainable development goal। এই যে বললাম না 17টা গোল থাকে, সেই 17টা গোল যেটা ইউনাইটেড নেশনস এর আন্ডারে বিভিন্ন দেশ একত্রিত হয়েছে যে আমরা 2030-এর মধ্যে এই 17টা গোল ফুলফিল করব। এটা বোধহয় 2000-এর দিকে শুরু হয়েছিল। এই 17টা গোল আমরা ফুলফিল করব, এটা হচ্ছে একটা টার্গেট। টার্গেট না দিলে তো এমপ্লয়ি কাজ করে না, এরকম এখানেও চলে। এটা হচ্ছে টার্গেট যে 2030-এর মধ্যে আমরা 17টা গোল আমরা একদম ফুলফিল করব, এই 17টা জিনিসের সমস্যা আর থাকবে না, সেই নিয়ে এগিয়েছে। তাতে বছর বছর একটা চেকিং হয়, 2030-এ গিয়ে চেক করে তো লাভ নেই, বছরে বছরে চেকিং হয়। এই চেকিং এ 2020-তে ছিল 115 র্যাঙ্ক, 2021-এ হয়ে গিয়েছে 117 র্যাঙ্ক। ভালো আনন্দের খবর। দেখে নিয়ে 17টা গোল কি আর কেন পেছালো সেটাও তোমরা এই প্রজন্ম তোমাদের জানা উচিত। বলে দেবো কেন পিছাই, এটা আমার টপিকের আন্ডারে নয়, কিন্তু আমি অ্যাজ এ নলেজ তোমাদের দেবো। এই 17টা গোল একটু ভালো করে ধৈর্য ধরে পড়ো। ফার্স্ট গোল হচ্ছে নো পভার্টি, সেকেন্ড হচ্ছে জিরো হাঙ্গার। অ্যাকচুয়ালি বাঁদিকে যে ছবিটা দেখছো এই ছবিটা হচ্ছে ওদের লোগো, সিম্বল। শুধু এই লোগোটা দেখলেই বোঝা যায়, কিন্তু এই লোগোর ভালো কন্ডিশন আমি পেলাম না যে তোমরা লেখাগুলো পড়তে পারো, তাই আমি লেখাগুলো ডান দিকে লিখে দিচ্ছি। 1 যেটা দেখছো ওই যে কতগুলো লোক হাত ধরে দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ দ্য নো পভার্টি গোল। সেকেন্ড যেটা দেখছো একটা গরম বোল থেকে কি ধোঁয়া ধোঁয়া উঠছে, দ্যাট ইজ জিরো হাঙ্গার। সিম্বলিক রিপ্রেজেন্টেশন গুলো খুব সুন্দর, দেখবে দেখলেই বোঝা যায়। 3 নম্বর হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, ইসিজি গ্রাফের উপর পড়েছে। 4 নম্বর গোল হচ্ছে কোয়ালিটি এডুকেশন, মিনিমাম এডুকেশন, কোয়ালিটেটিভ এডুকেশন সমস্ত মানুষ পাচ্ছে কিনা, এফোর্ড করতে পারছে কিনা। বড়লোক দেশগুলোতে পড়াশোনা ফ্রিতে দিতে হয় না, কেন? আর সেখানে অ্যাভারেজ ইনকাম সকলের থাকে যে তারা তাদের ছেলে মেয়েকে পড়াতে পারে। সেখানে পড়াশোনা ফ্রি হয় না এবং উল্টে যথেষ্ট কস্টলি হয়। একটা টাইমের পর, একটা সার্টেন এডুকেশনের পর যদি ফার্দার এডুকেশন করতে হয় তাহলে সেই লোকগুলোকে চাকরি করতে 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 হয়। ওদের ইকোনমিক সিস্টেমটাই এরকম, বাড়ির থেকে আর পড়া তখন সম্ভব হয় না, সেটা এতটাই কস্টলি হয়ে যায়, লোন টোন নিয়ে পড়ে। তার জন্য একটা চাকরি করতে হয় এবং পায়ও। আর কিছু দেশ আছে যারা বলে আমরা সর্বশিক্ষা দেবো বিনা পয়সায়। বিনা পয়সায় মানুষকে দিলে একটা বিপদ আছে, জানো কি? তার মানে বুঝতে হবে সে দেশের ইকোনমিক্যাল গ্রোথ ভালো না, যে মানুষকে সাহায্য করতে হয়। কোনো দেশের নাগরিককে সরকার সাহায্য করছে, এটা একদম আনন্দের ঘটনা নয়। যত যত ফ্রিতে রেশন, ফ্রিতে পড়াশোনা পেতে শুরু করবে তত বুঝবে ইন্ডিয়ার প্রোগ্রেস তলানিতে ঠেকছে, মানুষেরা নিজের করে করার ক্ষমতা নেই। যাই হোক, 5 নম্বর হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। এটা একটা বড় সমস্যা, অকুপেশনাল জায়গায় সমস্যাটা ভীষণ। স্কুল কলেজ লেভেলে তোমরা পাবে না জেন্ডার ইকুয়ালিটি, সমস্যাটা হয় এর পরে। বড় বড় দেশেও এই সমস্যা আছে, এটা আমাদের বলে নয়, অনেক ফার মানে বেটার কান্ট্রির এই সমস্যা আছে। ছেলেদের একরকম রেমুনারেশন, মেয়েদের একরকম রেমুনারেশন। কেন? সে টপিক অন্য একটা ইয়েতে ডিসকাস করলে হবে, এখানে নয়। তাদের মেয়েদের নাকি প্রয়োজন কম হয়, তাদের সংসারের চালাতে হয় না, তাদের প্রয়োজন কম হয়, তাই তাদেরকে কম দেবে। আর তার কাজটা তো কম নয়, তার মেরিটটা তো কম নয়, সে কাজে লাগায় কি লাগায় না সেটা তো তার ব্যাপার, তার ফ্যামিলির ম্যাটার। কিন্তু এই ধরনের জেন্ডার ইকুয়ালিটি কিছু আছে, কিছু কিছু প্রফেশন বলাই হয় মেয়েদের জন্য নয়, তারা ওখানে গিয়ে পারবে না। কেন পারবে না? কে না পারে? সে গায়ের জোরে পারবে, সে বুদ্ধির জোরে পারবে কিনা তাকে দিয়ে দেখো না। সেরকম কিছু প্রফেশন থেকে ছেলেদের জন্য, ছেলেদের সেই ধৈর্য নেই। কোনো ছেলে তো ধৈর্য থাকতেও পারে,
তুমি আগে থেকে তার ছেলে মেয়ে দেখে বিচার করো কেন? তার মেরিট দেখে বিচার করবে, তার রেজাল্ট দেখে বিচার করবে না, সে কোন জেন্ডার দেখে বিচার করে কি হবে? এই ধরনের কিছু সমস্যা থাকে, এনভায়রনমেন্ট রিলেটেড নয়, বাট যেগুলো থাকে এরকমই থাকে। এবার যেটা এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড সেটা আমি আসছি 6 নম্বরটা আমাদের টপিকের মধ্যে পড়ে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। যত র্যাঙ্কে যত পেছন দিকে যাবে ক্লিন ওয়াটার আর স্যানিটেশন তত পুয়ার হতে শুরু করবে। অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি আমাদের একদমই নেই। কোল তলানিতে ঠেকেছে, তারপরেও আমরা কোলের ব্যবহার করে যাচ্ছি। হাইড্রো সোলার যেগুলো আমাদের রিনিউয়েবল এনার্জি, যা ক্যাপাসিটি নেচারের থেকে যা আমরা পেতে পারি, বিশ্বাস করতে পারো তার ম্যাক্সিমাম 15 to 20% আমরা ইউজ করি। ইয়েস, কোনো জার্নাল কোনো যদি পড়তে বসো মাথা খারাপ হয়ে যাবে দেখলে পরে। হাইড্রো পাওয়ার, এত নদী, এত সমুদ্র, এত জল সারা ইন্ডিয়ায়, মাত্র 15% হাইড্রো পাওয়ার ইউজ হয়, বাকিটা ফেলে রাখে ওয়েস্টেজ। নেক্সট ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, যেটা তোমাদের সাথে ভীষণভাবে জড়িত। 9 নম্বর গোলটা সারা জীবন এটার মধ্যেই কাটিয়ে আগেরটা যে 8এরটা বাদ চলে গেল, ডিসেন্ট ওয়ার্কিং ইকোনমিক। সরি, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। ডিসেন্ট ওয়ার্ক মানে প্রত্যেক মানুষ তার পছন্দের কাজ পাচ্ছে, এর একটা অ্যানালিসিস হয় জানো তো। হ্যাপিয়েস্ট কান্ট্রি, সেখানে বিভিন্ন ব্যাচের বিভিন্ন মানুষ, বিভিন্ন কমিউনিটির মানুষকে অ্যানালিসিস করে দেখা হয় সে তার জব নিয়ে কি স্ট্যাটাস, খুশি না চলছে, নাকি খুব ভালো, নাকি খুব খারাপ। এরকম করে করে দেখা গেছে সবচেয়ে হ্যাপিয়েস্ট কান্ট্রি হচ্ছে আই থিঙ্ক ডেনমার্ক। সেখানে সবাই নাকি খুব খুশি, সবাই তাদের চাহিদা নিয়ে খুব স্যাটিসফাইড। তো এটা এর আন্ডারে পড়ে। এরও অ্যানালিসিস হয়, বলতো খুশি দিয়ে কি হবে, খুশি সবই ইন্টারলিঙ্ক। তোমার খুশিটা তোমার ইকোনমিক গ্রোথ, সোশ্যাল রেসপন্সিবিলিটি, তার সবকিছুর উপর ডিপেন্ড করে। তুমি তোমার কাছে যদি ওয়েলথ, সেটা ফুড হোক, হেলথ হোক, সবকিছু চাহিদা যদি তোমার পার্টিকুলার একটা মানুষের ফুলফিল হয়, তবেই তুমি একটা মানুষকে হেল্প করতে যাবে, তবেই তুমি একটা মানুষকে ছাড়বে। আদারওয়াইজ তোমার তো সবসময় মনে হবে ওটা আমি নিয়ে চলি, কাল পাবো কিনা জানি না। ম্যাম ডেনমার্ক না ফিনল্যান্ড হবে নাকি? ফিনল্যান্ড, সরি ফিনল্যান্ড, রাইট। কে বললে? থ্যাংক ইউ। ফিনল্যান্ড, ফিনল্যান্ড হচ্ছে মোস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রির মধ্যে পড়ে, সবাই খুশি। যাই হোক, এরপর আসছে ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন। গোল 10 হচ্ছে রিডিউস ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে এটা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি নয়, এটা হচ্ছে স্ট্যাটাস, ধর্ম অনুযায়ী, ইকোনমিক্যাল প্রোগ্রেস অনুযায়ী আমাদের যে ভ্যারিয়েশন গুলো আছে না সেইগুলো। সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, কলকাতার মতন, কলকাতা একদমই সাস্টেনেবল সিটি নয়। নতুন যে সিটি গুলো হয় সেগুলো সাস্টেনেবল হয়, মানে সব ধরনের ব্যালেন্স করে প্রপার টাউন প্ল্যানিং করে যেগুলো তৈরি হয়। এইরকম কমিউনিটি, এইরকম সিটি কোন কান্ট্রিতে কত আছে। রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন মানে ইউটিলিটি অফ রিসোর্স। এই যে সব প্রথমে একটা লাইন দেখিয়েছিলাম না, যে নেচার প্রোভাইডস ইজ ফ্রি লাঞ্চ আনটিল ইউ হ্যাভ কন্ট্রোল ইউর অ্যাপিটাইট, সেইটারই রিফ্লেকশন। কনজাম্পশন প্রোডাকশন তুমি কিভাবে সব তুলে নিয়ে নিজের কাছে রেখে দিলাম, নিজেও ব্যবহার করতে পারলাম না, কাউকে করতেও দিলাম না, এটা হয় না। আমার জলটা নেওয়া হয়ে গেছে, আমি কলটা খোলা রেখে চলে গেলাম, কেউ বলতে এলে তাকে একটাই উত্তর দেবো, জল আপনার? জল কারুর না। ওয়েস্টেজ অফ এক্সেস ফুড, বিয়ে বাড়িতে গিয়ে খেয়েই যাচ্ছি, পেট ভর্তি হয়ে গেল, তারপর ফেলে দিয়ে উঠে পালিয়ে এলাম। বাড়িতে কি ফেলো অত খাবার? ফেলি না তো আমরা, তাহলে এখন কেন ফেলছি? দিস আর দ্য কনজাম্পশন এন্ড প্রোডাকশন। এগুলোতে কিছু নেই, এগুলোতে রিসোর্স ওয়েস্টেজ হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট হয় না সে কান্ট্রি। নেক্সট হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। আমাদের লাস্ট কিছু বছর ধরে ইন্ডিয়ায় রিপোর্ট হয়েছে এক্সেসিভ ক্লাইমেটিক চেঞ্জ দেখা গেছে, সিভিয়ার রেইনফল, প্রচন্ড ফ্লাডিং। শীতের সময় শীত, লাস্ট 50 বছরের মধ্যে শীতের টেম্পারেচার নেমে যাচ্ছে। আবার সেই জায়গাটাতেই যখন সামার আসছে, সামারেও সে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। প্রচন্ড থান্ডারস্টর্ম, বাজ পড়ে এখন দেখবে খুব বেশি। থান্ডারস্টর্মের থেকে ক্যাজুয়ালিটি ভীষণ বেড়েছে। ছোটবেলায় বাজ পড়লে আমরা এত ভয় পেতাম না, আজকে বাজ পড়লে ছেলেপুলেকে ঘর থেকে বারান্দায় যেতে দেওয়া হয় না। এগুলো হচ্ছে লাস্ট 30-40 বছরের ডেটা। একদিনে এই ডেটা বুঝবে না, একটা বছরে বোঝা যায় না। 14 নম্বর হচ্ছে লাইফ বিলো ওয়াটার, মানে অ্যাকোয়াটিক
অ্যাকোয়াটিক প্ল্যান্ট, অ্যাকোয়াটিক অ্যানিমাল গুলোর খুব খারাপ অবস্থা। এটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে সমুদ্রের সি ওয়াটার। কেন জানো? সমুদ্র হচ্ছে এখনো অব্দি মানুষের কাছে সবচেয়ে সেফেস্ট প্লেস জঞ্জাল ফেলার। যত টক্সিক, যত রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল আছে ফেলার এখনো অব্দি জায়গা হচ্ছে লেডের ড্রামে করে ভরে মিড ওশানে ফেলে দাও। সমুদ্র তো অনেক, পৃথিবীতে তো 70% সমুদ্র, ফেলে দাও। এবার ওইগুলো একটা সময় পর ফেটে যায়, পারফোরেটেড হয়ে যায়, ওয়াটার প্রেশার নিতে না পেরে সমস্ত লিকুইড স্পিল করে যায়, সে খবর কেউ রাখে না। সেগুলো অ্যাকোয়াটিক অ্যানিমালকে হ্যাম্পার করে। একটা অয়েল স্পিলেজের রিপোর্ট তখনই এস্টাবলিশ হয় যখন সেটা সি শোরে হয়, সমুদ্রের ধারে হয়। কমিউনিটি এরিয়ায় অয়েল স্পিলেজের যদি প্রমাণ পাওয়া যায় তবেই সেটা নথিভুক্ত হয়। কিন্তু যদি মিড ওশানে হয় সেটা নথিভুক্ত করার কেউ নেই। এই একটা বড় সমস্যা। আচ্ছা, লাইফ অন ল্যান্ড, ওয়াটারে যা ল্যান্ডেরও তাই প্রবলেম, ওপরে পলিউশন নিচের পলিউশন। এই 16 পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, মানে রুলস অ্যান্ড রেগুলেশন। তুমি বাড়ি থেকে বেরোলে চোর ঢুকে গেল বাড়িতে, কিছু দেশ আছে এরকম, ছেড়ে যেতে পারবে না, সবকিছু সঙ্গে নিয়ে মনে হবে রাস্তায় বেরোয়। কিছু আছে আমাদের মতো, আর কিছু আছে তুমি রাস্তায় মালটা, তোমার সুটকেসটা দাঁড় করিয়ে দিয়ে তুমি দোকানে যাও, সবাই দেখবে তুমি ফেলে গেছো কিন্তু হাত কেউ দেবে না, কারণ সে জানে এক তো তার প্রয়োজন নেই, তার সেই ইনকাম আছে। সেকেন্ড হচ্ছে সে জানে যদি ওটা হাত দেয় তারপর যা কেস খামারিটা করতে হবে, যা পোয়াতে হবে ওইটুকু জিনিসে হাত দেওয়ার জন্য, তার থেকে ভাই ফেলে দেওয়া। তো এইগুলো ডিপেন্ড করে সেই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন কেমন, লোকের ইকোনমিক স্ট্রেংথ কেমন, তার উপরে এটা ডিপেন্ড করে। আর লাস্ট হচ্ছে, এটা বোধহয় দেখতে পাচ্ছ না, লেখাটা আটকে যাচ্ছে, স্ট্রেন্থেনিং গ্লোবাল পার্টনারশিপ ফর দ্য গোল। এটা মানে পলিটিক্যাল দিয়ে, এটা আমাদের খুব একটা লাগে না যে গ্লোবাল পার্টনারশিপ। এই যে আমরা যেমন সফটওয়্যারে প্রচুর আউটসোর্সিং হয়েছে লাস্ট 20-25 বছর, প্রচুর লোক চাকরি পেয়েছে। আমাদের একটু আগে থেকে আউটসোর্সিংটা শুরু হয়, মানে আমরা যখন কলেজে পড়ি তখন থেকে এগুলো একটু শুরু হয়েছে। তখনও এই যে সিটিএস টিসিএস কি চাকরি করে আমরা বুঝতে পারতাম। আমাদের সময়কার কিছু বন্ধু বান্ধব অল্প বিস্তর গেছে, তারপর থেকে এটা খুব লিউক্রেটিভ জব হয়েছে। তো এইগুলো ডিউ টু গ্লোবাল পার্টনারশিপ। ঠিক আছে, গ্লোবাল পার্টনারশিপের জন্য এই জিনিসগুলো বেড়েছে। তো এই ধরনের গোলস আছে, এই গোলস গুলোর সব মার্কিং থাকে। এই মার্কিং করার পর ইন্ডিয়ার তোমার র্যাঙ্ক হয়েছে 117 আউট অফ 180 কান্ট্রি। 193 কান্ট্রি অ্যাকচুয়ালি করে, তবে লাস্ট ডেটাটা 180 এর মধ্যে পড়েছে, বাকি 13 জন বোধহয় পারমিট করতে পারেনি, তারা একেবারেই ফেল করে বেরিয়ে গেছে। আর কমে গেছে, যে বললাম না 2 ধাপ কমে গেছে, সেটা হচ্ছে গোল 2 আর 5 এর জন্য। এই বছরে 2 আর 5 কে এই কোভিড পিরিয়ডে একদমই আপগ্রেড করতে পারেনি। এগুলো বছর বছর আপগ্রেড করতে হয়। বিভিন্ন গভর্নমেন্টের সেক্টর আছে, তাদের এই ডিভিশন ভাগ করা আছে, তার মধ্যে একটা হচ্ছে ওই মোয়েফ, এনভায়রনমেন্টাল জন্য, আর বাকিগুলোর জন্য আলাদা আলাদা আছে। সমস্ত স্টেটের মিলিত যে এফোর্ট, সেই নিয়ে দেশটা একটা র্যাঙ্ক হয়। তাতে 115 থেকে 117 হয়েছে এসডিজি 2 আর এসডিজি 5 এর জন্য। এবছরের এটাই সমস্যা। আর এবারে স্কোর করেছে 166, তাতে ওঠার কথা ছিল, পিছিয়ে গেছে। মানে পিছায় তো আর মানুষ নিজের জন্য না, আরো কেউ হয়তো বেশি এগিয়েছে, তার জন্য মানুষ পিছিয়ে যেতে পারে, সেটাও হতে পারে। সেটা তো ডিটেল অ্যানালিসিস এর রিপোর্ট স্টাডি করলে বোঝা যাবে। এই হচ্ছে আমাদের গোল, আর এই হচ্ছে প্রেজেন্ট সিনারিও। তার মধ্যে আমাদের যেগুলো, এই টেবিলটাকে খুব ভালো দেখে রাখো, এদের কি কন্ডিশন সেটাও আমি নেক্সট দিন ডিসকাস করবো। সেটা হচ্ছে যে এই যে আমরা কোনগুলো নিয়ে বা এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড ফ্যাক্টর গুলো কি কি রেখে রাখো, এয়ার, ওয়াটার, ডেভেলপমেন্ট, ল্যান্ড অ্যান্ড এগ্রিকালচার, হেলথ, সিটিজ। সিটিজ মানে কিছু না, সিটিজ এর ডেভেলপমেন্ট, সেখানে কি আরবানাইজেশন, হ্যানা ত্যানা, শহর নগর উন্নয়ন যাকে বলে বাংলায়। ওয়েস্ট, ওয়েস্ট তো দেখালাম, কম বেশি বুঝতেই পারলে ওয়েস্ট এর কি হাল। এনার্জি, রিনিউয়েবল ইউজ করো না নন রিনিউয়েবল ইউজ করো, তার উপর। ক্লাইমেট, যেটা সবাই বুঝতে পারছো। পলিউশন,
পভার্টি আর এডুকেশন, এইগুলো হচ্ছে এনভায়রনমেন্ট পার্টের মধ্যে পড়ে, যেগুলো কম বেশি আমাদের মানে তোমাদের ইঞ্জিনিয়ারদের ভবিষ্যতে প্রত্যেক কটাই কম বেশি এফেক্টেড করবে। তোমার ইন্ডাস্ট্রি একটা এমন জিনিস, একটা জাতকে উঠতে গেলে, একটা বাঞ্চ অফ পিপলকে উঠতে গেলে দুটো জিনিস লাগে মনে রাখবে, একটা হচ্ছে এগ্রিকালচার, সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রি। এই দুটো জিনিস ইকোনমিক গ্রোথ বা মানুষকে বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি, মানুষের বেঁচে থাকার জন্য। এগ্রিকালচার একা পারবে না সবাইকে টানতে, আর শুধু ইন্ডাস্ট্রি দিয়ে তো অবশ্যই হবে না, হবে কি? তো তোমরা হচ্ছে ওই সেকেন্ডটাতে পড়ো, যেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এবং তাদের সাথে এই সবগুলোই কিছু না কিছু পার্সেন্টেজে দেখবে। একটা পয়েন্ট এই 1 থেকে 12-র মধ্যে বলতে পারবে না যে এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে রিলেটেড নয়, এটা আমার লাগবে না। আজ এই অবধি লাস্ট একটা প্রশ্ন সবাইকে করি। এই যে যত সমস্যা দুদিন ধরে বললাম, সমস্যা বলা ছাড়া উপায় নেই, কারণ এটাই আমাদের পড়াশোনার টপিক, যে এই সমস্যা, সেই সমস্যা থেকে কি জ্ঞান নেওয়া দরকার। তোমরা যারা প্রেজেন্ট জেনারেশন, আমি তাদেরকে একটা প্রশ্ন করছি। এই যে ধরো দেশের যে অর্থনৈতিক অবস্থা বলো বা এনভায়রনমেন্টাল রিলেটেড যে কন্ডিশন বলো, যা যা বলো, তার জন্য তোমাকে যদি বলা হয় প্রথম কারণ, তোমার কি লাগে, কি বলবে? হোয়াট ইজ দ্য প্রাইম কজ of all the problem of India regarding economy, regarding health, regarding education, regarding environment, everything? একটা কারণ যদি বলি, একটা কারণ বলো, একের অধিক বলা যাবে না, এটা তোমার মনে হয় সবচেয়ে বড় কারণ, কি হতে পারে? আমি শেয়ারিংটা অফ করছি। কি হতে পারে? এনিওয়ান? ম্যাম সাধারণ মানুষদের মধ্যে অ্যাওয়ারনেস। অর্পণ একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। ম্যাম সাধারণ মানুষদের মধ্যে অ্যাওয়ারনেস কম। অ্যাওয়ারনেস, হ্যাঁ তা কম। আরো আরো মানে আরো জেনারিক লেভেলে, আরো বেসিক লেভেলে ভাবো, তুমি আরেকটু অ্যাডভান্স বলে ফেললে, কাছাকাছি কিন্তু আরো বেসিক। কে কার মনে হয় সবচেয়ে ম্যাম বেসিক? মানুষের চিন্তাধারা ম্যাম। আরো বেসিক চিন্তা বা অ্যাওয়ারনেস দুটো কাছাকাছি যাচ্ছে, আরো বেসিক কি হয়? ইন্ডিয়ার মূলত, বাইরের দেশে বলবে না, ইন্ডিয়ার মূলত প্রধান সমস্যা কি, যেটাকে কন্ট্রোল করা সবার আগে দরকার? ওটাকে কন্ট্রোল করতে পারলেই এইগুলো ওইগুলো সব দেখবে কিছু 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 করে কমবে, আপনা হতেই কমবে, এত এফোর্ট দিতে হবে না। ম্যাম ইলিটারেসি। আরো বেশি, আমি বলছি একদম বেসিকে গিয়ে ভাবো, একদম ক্লাস ম্যাম 1 এ আমার গিয়ে তো ভাবো। ম্যাম আমার নিজের মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়নে পপুলেশন, ইন্ডিয়ার পপুলেশনটা প্রচন্ডই। পপুলেশন, ওটাকে কন্ট্রোল করো ভাই, সব কন্ট্রোল হবে। এত রিসোর্স, এত কোথা থেকে দেবে? এই যে বললাম ফ্রি লাঞ্চ সবার জন্য আছে, কিন্তু কত লোক খেতে আসছো সেটাও তো ডিপেন্ড করতে রে বাবা, এটা অন্যভাবে নিও না। তোমরা বড় হয়েছো তাই আলোচনা করছো, যথেষ্ট বড় তোমরা। সবার আগে পপুলেশনটা কন্ট্রোল করা খুব দরকার। ম্যাম চীনেও তো পপুলেশন বেশি। জোরে বলো, শুনতে পাচ্ছি না। ম্যাম চীনেও তো পপুলেশন বেশি। হ্যাঁ বেশি। ম্যাম ওরা আমাদের এখন যথেষ্ট কন্ট্রোল করেছে ওটা। হ্যাঁ কন্ট্রোল তো করেছে, আমাদের ডেন্সিটিটা হাই, ওদের এরিয়া বেশি, রিসোর্স বেশি, পপুলেশন বেশি। আমাদের এরিয়ার তুলনায় ডেন্সিটি খুব হাই, মানে ক্যারিং ক্যাপাসিটি, আর্থের একটা ক্যারিং ক্যাপাসিটি বলে বস্তু হয়, যে আমি একটা বাড়ি করেছি, সেই বাড়িটাতে কত লোক থাকতে পারে, একটা ঘর, একটা ক্লাসরুম, তোমাদের কত লোককে আমি অ্যাকোমোডেট করতে পারি। ক্লাসটা যদি আমার 20 বাই 20 ফুটের হয়, তাহলে আমি হয়তো 60 জনকে অ্যাকোমোডেট করতে পারবো। কিন্তু আমার যদি ক্লাসরুমটাই 10 বাই 10 হয়, তাহলে তো আমাকে 30 জনকে অ্যাকোমোডেট করতে হবে, তার বেশি হলে তো সমস্যা। বোঝা গেল? সো পপুলেশন রাদার দ্যান পপুলেশন ডেন্সিটি, হোতা যেটা বলেছে ওটাও ঠিক। তো আরো মানে এফিশিয়েন্টলি যেটা বলা যায়, দ্যাট ইজ পপুলেশন ডেন্সিটি। ইউ হ্যাভ টু কন্ট্রোল। অনেকটা কন্ট্রোল হয়েছে, জেনারেশন ধরতে পারো, আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন থেকে কন্ট্রোলিং শুরু হয়েছে, বাট নট ওভারঅল, সর্বস্তরে কিন্তু হয়নি। সর্বস্তরে না হলে কিন্তু এই প্রবলেম সবার হবে, চাকরির বলো, খাওয়ার বলো, ফ্রেশ এয়ার, ফ্রেশ ওয়াটার, ইকোনমি, হেলথ, সবকিছুতে তোমাকে একটা মানে অযাচিত একটা রেস, অযাচিত একটা কম্পিটিশনের মধ্যে ঢুকে পড়তে হবে। এত কম্পিটিশন হলে না সম্ভব নয় এগুলো। এই ঠিক আছে, আজকে এই অবধি থাক, এরপর তোমাদের ফিজিক্স ক্লাস শুরু হয়ে যাবে।
হ্যাঁ, আমি তাহলে আসি নেক্সট দিন, এর উপরেই কিছু ডিসকাশন চলতে থাকবে। ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। ও ও ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হুম।